বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনি বাংলাদেশে জয়েন করেই এমন ভয়ঙ্কর একটি তথ্য দিয়েছেন, একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পরে বাংলাদেশের জনগণের ভিতরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার এই বক্তব্যে কোনো সমস্যা নেই, যেহেতু তিনি কূটনৈতিক ভাষায় বলেছেন। তো কূটনৈতিক ভাষায় যে কোনো অসুন্দর কথাকেও সুন্দর করে বলা যায়, কিন্তু কূটনীতিতে যে ভাষা প্রয়োগ করা হয় তার বর্তমান এক অর্থ থাকে, আর পিছনে লুকিয়ে থাকে আরেকটি ভয়ঙ্কর সত্য। বাংলাদেশে জয়েন করার পরেই তিনি সাংবাদিকদের সাথে আলাপের সময় বলে ফেললেন, ভারত এবং বাংলাদেশ দুটি পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র। এখানে আমাদের আছে 140 কোটি জনগণ, আর বাংলাদেশের আছে 20 কোটি জনগণ। তাহলে মোট হলো 160 কোটি। এই 160 কোটি জনগণ যদি একত্রিত হয় তাহলে আমরা যে কোনো কিছু করতে পারি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হতে পারি, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা তিনি বলেছেন এইখানে এই কূটনৈতিক ভাষায়। তো আপাত দৃষ্টিতে কিন্তু তার এই বক্তব্যের ভিতরে আমরা তেমন মন্দ কিছু দেখছি না, যেটা সোজা বাংলা অর্থ যে হ্যাঁ, বাংলাদেশ এবং ভারত একত্রে কাজ করবে, একত্রে কাজ করলে তো অনেক কিছুই সম্ভব। এখানে আমাদের যে পারস্পরিক বাণিজ্য লেনদেন আছে, আদান প্রদানের ব্যাপার আছে, এইগুলোর কথাই তিনি ইঙ্গিত করেছেন। এটা তো খুবই ভালো, মন্দ কি? তাহলে আমরা একত্রে কাজ করতে চাই, কাজ করতে পারি। কিন্তু তার পিছনে যে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে, এবং তিনি দীর্ঘদিন ধরে বয়ে আনা একটা বিষয় যে তিনি আবার সামনে এসেই ছুড়ে দিয়েছেন, বাংলাদেশে এসেই সেই কথাটাই তিনি শুরু করেছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। তিনি যে কথাটি বলেছেন, মূলত তিনি দীর্ঘদিন ধরে ভারতে নেহেরু ডক্ট্রিন অনুযায়ী, নেহেরু যে এই বিশাল ভূখণ্ড, তার নেহেরু ডক্ট্রিন আপনারা একটু পড়ে দেখবেন। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলো একসাথে করে এক ভারত প্রতিষ্ঠার ব্যাপারে তিনি উদ্গ্রীব ছিলেন এবং এইটা নিয়েই তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন। তার ডক্ট্রিন অনুযায়ী পাকিস্তানকে তো সাথে আনা একটু কঠিন, কারণ সেখানে ক্ষমতা আছে। তো বাংলাদেশকে যদি আমরা কোনো রকম আমাদের বাগে আনতে পারি, আমাদের মানচিত্রের ভিতরে ইনক্লুড করতে পারি, তাহলে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এই দেশগুলো এমনি এমনি চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। যেভাবে সিকিম এসেছে, হায়দ্রাবাদ এসেছে, একেবারে খুব বেশি কষ্ট করতে হয়নি। কিন্তু বাংলাদেশকে আনা একটু কষ্ট। এই জন্য তারা ওই অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেই অনুযায়ী তাদের বিভিন্ন এজেন্ট আছে। এই এজেন্টগুলো কিন্তু সেইভাবেই কথাবার্তা বলে। আপনারা বাংলাদেশে এই যে গোবিন্দ হালদার আছে না, গোবিন্দ প্রামাণিক হালদার, তিনি কিন্তু অনেক জায়গায় বক্তব্যে বলেছেন যে আমরা এক ভূখণ্ড, এক ভারত, এই স্বপ্নে বিভোর। আমরা এই স্বপ্ন দেখতে চাই যে সমগ্র ভারতকে আমরা একটা মানচিত্রের ভিতরে আনতে চাই। দীনেশ ত্রিবেদীও তার ওই নেহেরু ডক্ট্রিন আবার এখানে নতুন করে ছড়লেন এবং তাকে এখানে পাঠানো হয়েছে সম্ভবত এই অনুযায়ী কাজ করার জন্য। আর দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার হবার আগে তিনি কিন্তু বিজেপির রাজনীতি করে এসেছেন, কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি তিনি করে এসেছেন এবং তিনি একজন মূলত রাজনীতিবিদ। তো দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যের পরে, তার এই আকাঙ্ক্ষার পরে বাংলাদেশের পক্ষ থেকেও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিছু প্রশ্ন উত্থাপন হতে পারে। যেমন বুঝলাম, মানলাম আপনি এই পুরো ভূখণ্ডকে বা পুরো ভূখণ্ডের জনপদকে একসাথে করতে চাচ্ছেন, তাহলে বিশাল একটা জনসংখ্যার দেশ হবে। তার আগে এই প্রশ্নটা কি আসা স্বাভাবিক নয়? আপনি তো সার্ককেই কার্যকর করতে পারেন নাই। সার্কভুক্ত দেশগুলোর জনসংখ্যা হচ্ছে 220 কোটি। তাহলে আপনি যদি সার্কটাকে কার্যকর করতে পারতেন, তো এখানে তো আপনি 160 কোটির কথা বলেছেন, ওখানে তো 220 কোটি পেতেন।
তাহলে 220 কোটিকে ফেলে আপনি 160 কোটির প্রতি যখন মায়া দেখাবেন, যখন বেশি অ্যাক্টিভ থাকবেন, তখন তো একটু সন্দেহ হওয়াটাই স্বাভাবিক যে এর পিছনে হয়তো অন্য কোনো কিছু লুকিয়ে আছে। সার্কটা ধ্বংস হয়ে গেছে তো ভারতের কারণে, আপনাদের কারণে। আপনারা তো বিচ্ছিন্ন করে ফেলেছেন। তাহলে 220 কোটিকে বিচ্ছিন্ন করে 160 কোটির প্রতি এই মায়াটা কেন? আরো একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু আপনাদের ইচ্ছা যে একত্রে দুই বাংলার মানুষ একত্রে কাজ করতে চান, আসলে কি সেই সৎ উদ্দেশ্য আমরা কি দেখতে পাচ্ছি? এই কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন। সেখানে ভারত আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। আপনি পাকিস্তানকে বাদ দিতে চাচ্ছেন, ঠিক আছে, মানলাম। তো বাংলাদেশের মানুষকে আপনি আপনার পক্ষে নিতে চাচ্ছেন, তাহলে বাংলাদেশি একজন পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘের মতো, জাতিসংঘের সাধারণ পরিষদের মতো একটা জায়গায় সভাপতি নির্বাচিত হলো, অথচ সেইখানে পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, বাংলাদেশকে ভোট দিয়েছে, আপনারা ভোট দেন নাই। এটাই তো রিয়েলিটি। তাহলে আপনি কি করে একত্রিত করবেন? একত্রিত এইভাবে হয় না তো দাদা বাবু, এভাবে কি হয় একত্রিত? শুধু তাই নয়, আপনি, আমাদের মনে আছে, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই যখন শেখ হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রতিনিধি করা হলো, ওই সময় তো আপনি তাকে ভোট দিয়েছিলেন। তাহলে আপনার অবস্থান আজ থেকে 2 বছর আগে এবং বর্তমানে এখনো কি বদলিয়েছে? বদলায় নাই তো। আপনি তো এখনো ওই পুরনো রেজিমকেই ধরে আছেন। ওখানে আপনি পুতুলকে নির্বাচিত করার জন্য সমস্ত প্রচেষ্টা চালালেন, আর এখানে বাংলাদেশের এরকম একটা সম্মানজনক পদের কাছে এসে আপনি তার বিপক্ষে ভোট দিলেন। তাহলে কি করে একত্রিত হবে? এই স্বপ্ন কিভাবে দেখা সম্ভব? শুধু তাই নয়, চুক্তি অনুযায়ী, দুই দেশের বাণিজ্য চুক্তি অনুযায়ী প্রতি বছর আপনি বাংলাদেশকে $10 বিলিয়ন বাণিজ্য দিবেন। কোন বছর কি এটা দিয়েছেন? প্রত্যেক বছর সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি হচ্ছে ভারতের সাথে। তাহলে কি করে একত্রিত হওয়ার স্বপ্ন দেখা যায়? এরকম বিরোধিতা করে কি করে একত্রিত হবার স্বপ্ন দেখা যায়? শুধু এখানেই শেষ নয়, বলে তো শেষ করা যাবে না। আপনি 160 কোটি একত্রিত করতে চাচ্ছেন, অথচ প্রতিনিয়ত সীমান্তে আপনি পুশিং করছেন জোর করে, কোনো যাচাই বাছাই নাই, কিছু নাই। আপনার দেশের নাগরিক কিংবা আমার দেশের নাগরিক, এটা তদন্ত ছাড়াই জোর করে তাদেরকে সীমান্তে পুশিং করছেন। সীমান্তের এই মানুষগুলোর কান্না দেখেছেন, যারা এই যে খোলা আকাশের নিচে বৃষ্টির ভিতরে ভিজছে, রাত কাটাচ্ছে, আপনি তাদের কান্না দেখেছেন? মানলাম ওগুলো বাংলাদেশের জনগণ, সেখানে তারা গিয়েছে, আপনি তাদেরকে বাংলাদেশে ফেরত দিচ্ছেন। তো এর একটা প্রক্রিয়া আছে না? আপনি কোন প্রক্রিয়াটা এখানে অনুসরণ করছেন? আন্তর্জাতিক যে প্রক্রিয়া আছে এটা অনুসরণ করছেন? আমার দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা এসেছে, কোনো একটা রোহিঙ্গাকে কি এইভাবে পুশিং করা হচ্ছে? হচ্ছে না তো। কারণ এখানে একটা আন্তর্জাতিক মানদণ্ড আছে। একজন মানুষকে আপনি যখন, বাংলাদেশ তো তাদেরকে নিতে প্রস্তুত আছে যাদেরকে আপনি পুশিং করছেন, তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে তাদের সেই ডকুমেন্টস আপনি কূটনৈতিক পর্যায়ে আপনি সাবমিট করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক হোক, সেগুলো চিঠি চালাচালি হোক যে এই লোকগুলো আপনাদের, এই যে তারা, আমরা তাদের তদন্ত করে পেয়েছি, এরা বাংলাদেশের নাগরিক, এরা আমার দেশে আছে, এদেরকে ফিরিয়ে নেবার ব্যবস্থা করুন। বাংলাদেশ কি অস্বীকার করবে? বাংলাদেশ তো এই কথা বলেই দিয়েছে যে আমরা ফেরত নিব। আপনি সেটা না করে প্রতিনিয়ত জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছেন, আর একত্রিত হবার স্বপ্ন দেখলেন, আর এই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল, বাংলাদেশের মানুষ আপনাদের বিশ্বাস করে নিল। শুধু তাই নয়, আপনি প্রতিদিন সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করছেন। এটা কি কোনো আন্তর্জাতিক রীতিনীতির ভিতরে পড়ে? আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী
যখন সীমান্তে কোনো ব্যক্তি কারো সীমান্তে প্রবেশ করবে, অনুপ্রবেশ করবে অন্যায়ভাবে, আপনি তাকে পাকড়াও করবেন, দেখা মাত্র গুলি করার তো কোনো আন্তর্জাতিক নীতি নাই। সেই ক্ষেত্রে তো আপনি দীর্ঘদিন ধরে শুধু বলে আসছেন যে আমরা দেখছি দেখছি দেখছি, কিছু দেখেছেন? দেখা হয় নাই আমাদের কিছুই। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতার মতো, বাবা আমাদের দেখা হয় নাই কিছুই। তাহলে দাদা আর কত দেখব? আমরা কি আপনাদেরকে নতুন করে আবার চিনতে হবে? নতুন করে তো আমাদের আর চেনার কিছু নাই। পরিশেষে আমার একটা আবেদন আছে, আপনি যদি 160 কোটি নয়, যেটা বলেছেন যে দুই ভূখণ্ডের বিশাল জনগোষ্ঠী হয়ে যাবে, 160 কোটি নয়, তাহলে আপনি আমাদের 20 কোটি নিন, পাকিস্তানেরটাও নেন, আরো ভালো হবে। চীনেরটাও নেন, আরো ভালো হবে। সার্কের যে 220 কোটি, এটাকেও একত্রিত করুন। আমরা ওই শুধু 160 কোটিতে থাকতে চাই না, আমরা 400 কোটিতে থাকতে চাই। টোটাল চীন দিয়ে পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এই দিয়ে প্রায় 400 কোটির মতো আছে, বা কিছু কম বেশি হতে পারে। তো এইটা আমরা একত্রিত হতে চাই। আমরা 160 কোটির স্বপ্ন দেখি না। আসুন এই ব্যাপারে কাজ করি, এইটা নিয়ে আমরা সামনে আগাই। প্রিয় ভাই ও বোনেরা, এই ব্যাপারে আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।